গল্পের নাম অনুভবে তুমি। পর্ব ২। মুমতাহিনা জান্নাত মৌ। চোখ মেলে তাকাতেই নিজেকে একটা অন্ধকার রুমে আবিষ্কার করলাম। দিন না রাত কিছুই বুঝতে পারছিলাম না। এদিকে মাথাটা কেমন যেন ভারী ভারী লাগছে। হঠাৎ খেয়াল করলাম এটা তো আমারই রুম, কিন্তু কিভাবে এলাম বাসায়? কে আনলো আমাকে? আমি তো ভার্সিটিতে গিয়েছিলাম। আমি ধীরে ধীরে বিছানা থেকে নামলাম। পা টিপে টিপে দরজার কাছে যেতেই দেখি বাসার সবাই গেস্ট রুমে বসে আলাপ আলোচনা করছে। ভাইয়া জোর জোর চিৎকার করছে। বুঝতে পারলাম আমাকে নিয়েই কথা হচ্ছে। সেজন্য তাড়াতাড়ি করে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর রুমে দাদি আসলো, আমার পাশে এসে বসলো। তারপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কেমন লাগছে এখন? আমি তখন দাদির হাত ধরে বললাম, ভাইয়া নিশ্চয়ই খুব রেগে আছে, তাই না? এবারের মতো বাঁচিয়ে দাও না প্লিজ। ওসব চিন্তা বাদ দে এখন। আগে বল হয়েছিলটা কি? তুই অজ্ঞান হয়ে গিয়েছিলি কেন? জানি না আমি কি যে হয়েছিল। এই বলে অন্য পাশ হলাম, কিন্তু চোখের সামনে সেই ঘটনায় ভাসতে লাগলো যা আমি নিজের চোখে দেখেছি। ভয়ে বুকটা আমার আবার কেঁপে উঠল। আমি দাদির হাতটা শক্ত করে জড়িয়ে ধরে থাকলাম। আমি ভাইয়াকে দেখে যখন এক দৌড়ে ভার্সিটির ভিতর প্রবেশ করলাম, তখন ভীষণ হাঁপাচ্ছিলাম। মনে হচ্ছিল শরীরে একদম জোর নেই। এদিকে আমাকে দেখা মাত্র আমার ফ্রেন্ড নিশা হাত ধরে টেনে সাইডে নিয়ে গেল আর বলল, কি ড্রেস পরেছে সেটা? হাতে জুতা, ব্যাগ, এসবের মানে কি? প্রোগ্রামে কেউ এভাবে আসে? তোকে না বলেছি সুন্দর করে সেজে আসবি? আমি তখন বললাম, রাখ তোর প্রোগ্রাম, আগে নিজের জীবন বাঁচাই। যে করেই হোক বাসায় যেতে হবে এখনই। ভাই আসছে ভার্সিটিতে, আমাকে দেখলে ভীষণ রেগে যাবে। এই বলে আমি আমাদের ডিপার্টমেন্টের দিকে চলে গেলাম। পিছন দিক থেকে নিশা চিৎকার করে ডাকতে লাগলো, এই কই যাচ্ছিস ওদিকে? আজ তো ক্লাস হবে না। আমি তখন বললাম, ক্লাসে যাচ্ছি না, আমি পিছনের গেট দিয়ে বাসায় চলে যাব। এই বলে গেটের দিকে চলে গেলাম আর আমার বান্ধবীদের বকতে লাগলাম। শুধুমাত্র এদের জোরাজোরির কারণে আজ ভাইয়ের বারণ সত্ত্বেও ভার্সিটিতে এসেছি। আজ ভার্সিটির বড় ভাইয়েরা পহেলা ফাল্গুন উপলক্ষে একটা প্রোগ্রামের আয়োজন করেছে। শুধুমাত্র সেটা দেখার জন্য এসেছিলাম, কিন্তু ভাইয়া কেন ভার্সিটিতে এসেছে কিছুতেই আমার মাথায় ঢুকলো না। কারণ ভাইয়া তো তার ফ্রেন্ডদের সাথে বেড়াতে গিয়েছিল। ভার্সিটির পিছনের গেট দিয়ে বের হতেই আমার চোখ কপালে উঠে গেল। আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ভয়ে পুরো শরীর কাঁপতে লাগলো। আমার ৪-৫ জন ছেলে দাঁড়িয়ে আছে, প্রত্যেকের হাতে পিস্তল আর সবার মুখ রুমাল দিয়ে বাঁধা ছিল। আর ২ জন ছেলে একটা বস্তা টেনে টেনে ডোবার দিকে নিয়ে যাচ্ছে। বস্তাটা রক্তাক্ত ছিল, যা দেখে আমার পুরো শরীর স্তব্ধ হয়ে গেল। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, তাড়াতাড়ি করে আবার ভার্সিটিতে ভিতর যেতে ধরলাম। হঠাৎ এক ছেলে আমাকে দেখে ফেলল। সে আমার কাছে এসে বলল, তুমি কি এখানে কি করো? আমি কোনো উত্তর না দিয়ে চলে যেতে ধরলাম, কিন্তু হঠাৎ আরেকজন ছেলে আমার কাছে এসে হাত টেনে ধরে বলল, ওয়েট ওয়েট, কই যাচ্ছ? ছেলেটির এমন ব্যবহার দেখে আমি আরও বেশি ভয় পেয়ে গেলাম। এভাবে হাত টেনে ধরায় আমি কথা বলার শক্তি হারিয়ে ফেললাম। কি করব এখন বুঝতে পারছিলাম না, তবে নিজের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু ছেলেটি আমাকে শান্তভাবে জিজ্ঞেস করলো, তাকাও আমার দিকে আর সত্যি করে বলো, তুমি কি কিছু দেখেছো? আমি ভয়ে কথা বলতে পারছিলাম না, তবুও মাথা নাড়ালাম যে কিছু দেখিনি। তখন তিনি বললেন, মিথ্যে বললে কেন? তুমি অবশ্যই দেখেছো। আমি সেই কথা শুনে বললাম, আমার হাত ছাড়ুন প্লিজ, লাগছে আমার। আমি দেখিনি কিছু, যেতে দিন আমাকে। হ্যাঁ যাবেই তো, তার আগে সত্যি করে বলো কি দেখেছো? আমি তখন ভয়ে কেঁদে উঠলাম। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আমি কাঁদতে কাঁদতে বললাম, কিছুই দেখিনি আমি, প্লিজ যেতে দিন আমাকে। হঠাৎ অন্য আরেকটি ছেলে দৌড়ে এলো আর বলল, বায়োডাটা নিয়ে রাখ মেয়েটার, কাউকে কিছু বলে দিলে একদম শেষ করে ফেলবো। আমি সেই কথা শুনে ভয়ে একদম চুপসে গেলাম।
তখন আরেকটি ছেলে হুঙ্কার দিয়ে বলল, কি হলো, তাড়াতাড়ি বলো ঠিকানা। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আমার নাম অতসী। ভাইয়ার নাম অ ভাইয়ের নাম বলতেই হাত ধরা ছেলেটি বলল, শুধু বাড়ির ঠিকানা দাও, এর তো বিস্তারিত বলতে হবে না। আমি ভয়ে বাড়ির ঠিকানা বলে দিলাম। এতক্ষণে ছেলেটি আমার হাত ছেড়ে দিল আর আমার কানের কাছে এসে বলল, এই ঘটনা যদি বাহিরের আর কেউ জানতে পারছে তাহলে কিন্তু বুঝতেই পারছো। আমি মাথা নাড়িয়ে বললাম, যাও এখন। আমি আর এক মুহূর্তও দেরি করলাম না। আমার পুরো শরীর তখনও কাঁপছে, নিজেকে আর কন্ট্রোল করতে পারছিলাম না। তবুও টেনে টুনে ভার্সিটির মাঠ পর্যন্ত এগিয়ে নিয়ে গেলাম। নিশা বা আমার বাকি কোনো ফ্রেন্ডকেই দেখতে পেলাম না। হঠাৎ মাঠের মধ্যেই ধপাস করে পড়ে গেলাম। তারপর আর কিছু মনে নাই। দাদি সেই থেকে আমার পাশেই বসে আছে। কিছুক্ষণ পর ভাইয়াও রুমে আসলো। আমি ভাইয়াকে দেখা মাত্র চোখ বন্ধ করলাম আর আল্লাহর নামে কাছে প্রার্থনা করতে লাগলাম, এবারের মতো বাঁচিয়ে দাও আল্লাহ, আর ভাইয়ার অনুমতি ব্যতীত বাইরে যাব না। বড় রকমের শিক্ষা হয়ে গেছে আমার। ভাইয়াকে দেখা মাত্র দাদি বলল, অয়ন, ওকে আর কিছু বলিস না, ও তোর ভয়েই আরও বেশি অসুস্থ হয়ে পড়েছে। যা, তুই তোর কাজে যা। অয়ন দাদির কথা শুনে বলল, তুমি থামবে দাদি, কে আমাকে ভয় করে? যদি ও বিন্দুমাত্র ভয় করতো তাহলে আমার বারণ সত্ত্বেও ভার্সিটিতে আজ যেত না। থাম দাদু ভাই, ও বুঝতে পারেনি। এখানে বোঝাবুঝির কি আছে? আমি বারণ করা সত্ত্বেও কেন বের হলো বাসা থেকে? কেন? যদি আজ ভার্সিটিতে না যেতাম কি হতো তখন? আমার তো ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠছে। অয়ন ভাইয়া আমাকে শাসাতেই হঠাৎ ভাইয়ার ফোনে কল আসলো। ভাইয়া মোবাইলের দিকে তাকিয়ে আর এক মুহূর্ত দেরি করলো না, তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে গেল। এই ঘটনার পর আমার বড় রকমের শিক্ষা হলো। কান ধরে তওবা করলাম, আর কখনোই ভাইয়ার অনুমতি ব্যতীত কোথাও বের হব না। সেদিন আর ভাইয়া বাসায় ফিরল না, সেজন্য বাসার সবাই ভীষণ টেনশন করতে লাগলো। বারবার কল দিচ্ছে আম্মু, তবুও ভাইয়া রিসিভ করছে না ফোন। একসময় ভাইয়ার ফোন বন্ধ দেখায়। ফোন বন্ধ থাকায় সবার আরও বেশি টেনশন হতে লাগলো। পরের দিনও ভাইয়া বাসায় ফিরল না। বাসার সবাই টেনশনে খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছে। আমি সেজন্য আজ আর ভার্সিটিতে গেলাম না। পুরো পরিবারের শোকের ছায়া নেমে এলো। ভাইয়ার জন্য ভীষণ খারাপ লাগছে। আমার কোনো ক্ষতি হয়নি তো আবার, কারণ বারবার সেই সন্ত্রাসীগুলোর কথা মনে পড়ছিল। আমার কিন্তু আব্বু নাই, অনেক আগেই মারা গেছে। আর পুরো সংসারের দায়িত্ব ভাইয়ার উপর। সেজন্য ভাইয়ার কথা মতোই পুরো সংসার চলে। সে যা বলবে সবাই সেই ডিসিশন মেনে নেবে। 2 দিন পর ভাইয়া ফোন দিল আমাকে। ভাইয়া জানালো তার এক ফ্রেন্ড নিখোঁজ হয়েছে। তাকে খুঁজতে বের হয়েছে সবাই, এই জন্য সময় পাইনি বাসায় আসা। আম্মু তা শুনে ভীষণ রেগে গেল। তাই বলে তুই একটিবার ফোন করে জানাবি না আমাদের কতটা দুশ্চিন্তা হচ্ছে? ভাইয়া আর একটা কথাও বললো না, কল কেটে দিয়ে আবার ফোন বন্ধ করে রাখলো। পরের দিন শুনলাম ভাইয়ার বন্ধুকে খুঁজে পাওয়া গেছে, তবে জীবিত অবস্থায় না। কে জানি মেরে ফেলে বস্তায় করে ডোবায় ফেলে দিয়েছে। কথাটা শোনা মাত্র আমি একদম স্তব্ধ হয়ে গেলাম। আমার আর বুঝতে দেরি হলো না, সেদিন তাহলে সন্ত্রাসীরা ভাইয়ার বন্ধুকেই মেরে ফেলেছে। আমি ভাইয়াকে সেদিনের ঘটনার কথা কিছু বললাম না, কারণ সাহসী সন্ত্রাসীদের কাছে আমার ঠিকানা আছে। যদি আবার ভাইয়ার কোনো ক্ষতি করে, না না, বলা যাবে না কাউকে। সারাদিন শুধু ওই ঘটনার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। কোনোভাবেই শান্তি পাচ্ছিলাম না। ভার্সিটিতেও যাই না, আর সারাক্ষণ ঘরের মধ্যেই বসে থাকি। কিন্তু আজ হঠাৎ ভাইয়ার রুমে ঢুকলো আমাকে বলল, রেডি হয়ে নে, ভার্সিটিতে রেখে আসি। আমি তা শুনে বললাম, যেতে ইচ্ছে করছে না, কয়েকদিন পরে যাই। কেন, কি হয়েছে? শরীর খারাপ? এই বলে ভাইয়া আমার কপালে হাত দিল আর বলল, আচ্ছা ঠিক আছে, তোর যা ভালো মনে হয়। এই বলে ভাইয়া বাসা থেকে বের হয়ে গেল। ভাইয়া চলে যাওয়ার পর আমি জানালা দিয়ে ভাইয়ার যাওয়া দেখতে লাগলাম। আজও ভাইয়ার ফ্রেন্ডরা এসেছে। দূর থেকে কারোর চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে না।
আমি জানালার রেলিং ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ কে যেন কলিং বেল বাজাতে লাগলো। এই সময় আবার কে এলো? আমি দরজা খুলে দেওয়ার আগে আম্মু খুলে দিল আর একটা পার্সেল রিসিভ করলো। আমি ভাবলাম আম্মু কিছু অর্ডার করেছে, কিন্তু আম্মু পার্সেলটা হাতে নিয়ে বকতে বকতে আমার কাছে গেল। তুই আজও অনলাইনে অর্ডার করেছিস? ডেইলি ডেইলি কি এত কিনিস? এই বলে আম্মু পার্সেলটা আমার হাতে দিল। আমি কিছুই বুঝতে পারলাম না। পার্সেলটা হাতে নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে লাগলাম। হ্যাঁ, আমার নামেই তো এসেছে, ইংরেজি বড় অক্ষরের লেখা অতসী। কিন্তু আমি তো আজ কোনো অর্ডার দেইনি। তাহলে কে পাঠালো? চলবে, ভালো লাগলে অবশ্যই রেসপন্স করবে।